নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। আজ থেকে আমরা শুরু করছি আমাদের নতুন অনুষ্ঠান জনগণ মন। জনগণের মনের কথা। হ্যাঁ, জনগণের প্রশ্ন উত্তর দেবেন অতিথিরা, রাজনৈতিক ব্যক্তিত্বরা। সমস্ত প্রশ্ন আমরা তুলে ধরব। সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের বক্তব্য, যে প্রশ্নের উত্তর কিন্তু দিতেই হবে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে প্রশাসনের শীর্ষ আধিকারিকরা, তাদের কাছে এই সমস্ত প্রশ্ন নিয়ে যাব। আর সেই জন্যই জি 24 ঘন্টার এই আয়োজন জনগণমন। অবশ্যই আপনাদের কথাই আমরা তুলে ধরব। আর তারই সঙ্গে তুলে ধরার জন্য আমাদের সঙ্গে রয়েছে আমাদের তিন প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি। আমাদের সঙ্গে রয়েছে তিন প্রতিনিধি, দেবারতী ঘোষ, রয়েছে কমলাক্ষ ভট্টাচার্য এবং দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়। কি নিয়ে আলোচনা? অর্থাৎ হকার এবং তারই সঙ্গে উচ্ছেদ অভিযান, জবরদখল নিয়ে মুখ্যমন্ত্রীর দাওয়াই, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আর সমস্ত কিছু নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা। অতিথিদের প্রত্যেককে স্বাগত জানাবো। রয়েছেন আমাদের সঙ্গে বিভিন্ন দলের এবং সংগঠনের তরফ থেকে প্রতিনিধিরা। রয়েছেন এই মুহূর্তে রিজু দত্ত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, শঙ্কুদেব পান্ডা বিজেপির তরফ থেকে, রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের তরফ থেকে, এবং রয়েছেন শক্তিমান ঘোষ সাধারণ সম্পাদক জাতীয় হকার ফেডারেশন, এবং শুভময় মৈত্র রাজনৈতিক বিশ্লেষক। অবশ্যই প্রত্যেকের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ আপাতত ব্রেক এসেছেন বুলডোজারে। অর্থাৎ এক মাস আপাতত অভিযান বন্ধ, কিন্তু তার মধ্যেই কিন্তু ঠিক কি হচ্ছে সমস্ত রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে এসে পৌঁছেছে, এক মাসের মধ্যে পৌঁছবে। আর তার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু কি বললেন আজ মুখ্যমন্ত্রী, কি ছবি উঠে এলো, দেখাবো। কারো চাকরি খাওয়ার অধিকার আমার নেই, কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই। আমার অধিকার হচ্ছে আমার স্বচ্ছতাও মেনটেন করতে হবে, তাদের লাইভলিহুডও দেখতে হবে। গত 2-3 দিন ধরে বুলডোজারের শাসন চলছিল শহর থেকে শহরতলি রাস্তায়। আগাম নোটিশ ছাড়াই কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় হকার উচ্ছেদ করছিল পুলিশ প্রশাসন। সমান তালে চলছিল রাজনৈতিক তরজাও। কেউ কেউ বাংলার এই ছবির সঙ্গে উত্তরপ্রদেশের বুলডোজার সংস্কৃতির মিলও খুঁজে পাচ্ছিলেন। এই আবহে বৃহস্পতিবার নবান্নের প্রশাসনিক বৈঠকে বুলডোজারে আপাতত ব্রেক কষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বৈঠকে নতুন হকার নীতি তৈরি করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। গড়ে দেন 5 সদস্যের কমিটিও। মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ, হকারদের রুটি রুজির কথা মাথায় রেখেই এগোতে হবে পুলিশ প্রশাসনকে। এজন্য তিনি 1 মাস সময় দিয়েছেন। এই সময়ের মধ্যে উচ্ছেদ অভিযান বন্ধ থাকবে বলেও আশ্বাস মুখ্যমন্ত্রী। আমি এখনই উচ্ছেদের মধ্যে না গিয়ে, 1 মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, এই 1 মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। আমি 1 মাস বাদে আবার বসবো। ঠিক আছে দিদি, থ্যাংক ইউ। কিন্তু নতুন করে আর যদি কেউ বসে, এটা যেন অ্যালাউ না হয়, যেই হোক। লোকসভা ভোটে আসন বেড়েছে তৃণমূলের, তবে শহুরে ভোট নিয়ে চিন্তায় জোড়াফুল শিবির। কারণ 29টি আসন জিতলেও কলকাতা সহ জেলায় জেলায় একাধিক পুরো এলাকায় পিছিয়ে তৃণমূল। এই পরিস্থিতিতে সোমবার নবান্নের বৈঠকে কার্যত রণংদেহী মেজাজে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। সেই বৈঠকে সরকারি জমি জবরদখল থেকে শুরু করে ফুটপাত দখল নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। প্রশাসনিক প্রধানের ধমক খেয়ে মঙ্গলবার থেকেই শুরু হয়েছিল হকার উচ্ছেদ অভিযান, যা জারি ছিল বৃহস্পতিবার সকালেও। এদিন উচ্ছেদ অভিযানের সাময়িক বিরতির ঘোষণার পাশাপাশি মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন, আইন ভাঙলে কাউকে রেয়াত করা হবে না। হাতিবাগান রাস্তা নেই, রাস্তাটা দখল হয়ে গেছে। এক্ষেত্রে লোকাল যারা আছে, নেতা, পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে, সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। যদিও হকার উচ্ছেদ নিয়ে প্রশাসনের অবস্থানকে তামাশার চেয়ে বেশি কিছু মনে করছেন না বিরোধীরা। হকার ভাইদেরকে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হলো। তারা একে তো প্রথমে পয়সা দিয়ে বসেছে, 2 তাদেরকে প্রতিদিন বসবার জন্য পয়সা দিতে হয়েছে। এই দুটো কথা মাথায় রেখে এই ধরনের তুগলকি মুখ্যমন্ত্রী কখন কি করবেন সেটা যেহেতু বোঝা অসম্ভব, ফলে এই মুখ্যমন্ত্রী এবং তার সরকারের বিরুদ্ধে সংগঠিত হওয়ার জন্য অনুরোধ।
এদিন প্রশাসনের বৈঠকের পর বুলডোজারের চাকা থেমেছে ঠিকই, কিন্তু জনগণের প্রশ্ন ওঠা বন্ধ হয়নি। জানা যায়নি কেন ফুটপাত দখলের আগেই সক্রিয় হলো না পুলিশ প্রশাসন। রাষ্ট্রযন্ত্র যদি আগেই চোখ কান খোলা রাখতো তাহলে হয়তো যন্ত্র নামাতে হতো না রাস্তায়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আপনারা কি বলছেন তাই জানানোর জন্য জনগণমন সরাসরি চলে যাবে এই মুহূর্তে দেবারতীর কাছে। দেবারতী এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ কলকাতা পুরসভার ঠিক লাগোয়া জায়গায়। দেবারতী, কি ছবি উঠে আসছে আমরা দেখেছি। মুখ্যমন্ত্রী আজকে কিন্তু যে কতগুলি জায়গার নাম বলেছেন তার মধ্যে কেএমসি সদর দফতরের নামও উঠে এসেছে। সবথেকে গুরুত্বপূর্ণ এলাকা যেখান থেকে কার্যত গোটা কলকাতার যে প্রশাসনিক ব্যবস্থা, সেই প্রশাসনিক ব্যবস্থা কন্ট্রোল হয়, 5 নম্বর SN ব্যানার্জি রোড। এবং এই 5 নম্বর SN ব্যানার্জি রোডের যে বাড়ি, সেখানে আজকের ছবিটা একটু দেখানোর চেষ্টা করব। কার্যত পুরো শুনশান, কিন্তু এই যে বাড়ি, সেই বাড়ি বিগত 5 থেকে 6 বছর ধরে বিকেল 5টা বাজলেই হকারদের দখলে চলে যায়। রাস্তার যে সময় থেকে, অর্থাৎ আমি যতদিন এই বাড়িতে আসছি, অর্থাৎ এই বিট করার দৌলতে 2012 সাল বা 11 সাল থেকে, সেই সময় আমি দেখেছি যে এই যে রাস্তা, এই রাস্তার একদিকে হকার বসতো কিছুটা করে, কিন্তু মূল যে গেট, অর্থাৎ আমরা যে দেখতে পাচ্ছি 1 নম্বর গেট, 2 নম্বর গেট, 3 নম্বর গেট, সেই গেটগুলো ছেড়ে রাখা হতো এবং রাস্তার যে উল্টো দিক সেখানে কর্পোরেশনের গাড়ি পার্কিং করা হতো। কিন্তু তারপর ক্রমান্বয়ে বিগত 5 থেকে 6 বছর ধরে সেই চিত্রটা বদলাতে শুরু করলো। আস্তে আস্তে বিকেল 5টার পর থেকে পুরসভার কর্মী থেকে শুরু করে আমরা যারা সংবাদ মাধ্যমের কর্মীরা আসি, তারা কেউ গাড়ি রাখতে পর্যন্ত পারতাম না। গাড়ি রাখলে সেই গাড়িতে কিন্তু কার্যত তারা জিনিসপত্র রেখে দিতেন, গাড়িগুলোকে র্যাক হিসেবে ব্যবহার করতে শুরু করতেন এবং রীতিমতো ধমক হইচই শুরু হয়ে যেত কেন তাদের জায়গায় গাড়ি রাখা হয়েছে। এবং রাস্তার যে উল্টো ফুট, সেখানেও হকার বসে যেত। এই যে গোটা বাড়িকে ঘিরে একদম হকার বলা যেতে পারে এই বাড়িটাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছিল। একেবারে দেবারতী, অর্থাৎ দেবারতী এই মুহূর্তে যে জায়গা ছবি আপনাদের সামনে তুলে ধরছে, অর্থাৎ কেএমসি সদর দপ্তর কলকাতা পুরসভার, এই মুহূর্তে ফাঁকা। সন্ধে হয়েছে, রাত গড়িয়েছে বলে নয়, কিন্তু মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দেওয়াই প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা। আর এই প্রসঙ্গ নিয়েই আমাদের আলোচনা, আগে কেন নয়। কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। বিকাশদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ, উদ্যোগকে সাধুবাদ জানাবেন রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রাক্তন মেয়র হিসেবে। না, প্রশ্ন হচ্ছে সাধুবাদ জানাবার তো কিছু নেই, কেন অসাধু কাজটা আমি করলাম, করার পর আমি যখন চাপে পড়ে গেলাম তখন সাধু সাজার চেষ্টা করলাম, এটা একটা মারাত্মক অপরাধ। মুখ্যমন্ত্রী নিজে বলছেন পুলিশ বসাচ্ছে, উনি নিজে পুলিশ মন্ত্রী, উনি পুলিশ মন্ত্রীকে আজকে হয়েছেন? উনি বিগত 14 বছর ধরে পুলিশ মন্ত্রী। দায়টা কার? দায়টা তো মুখ্যমন্ত্রী। হঠাৎ তিনি বললেন যে পুলিশকে সব সরিয়ে দাও, এবং কোনো নোটিশ ছাড়া এইভাবেই যে সরিয়ে দেওয়া হলো, এটা কি কোনো গণতান্ত্রিক পদ্ধতি? আমার মনে আছে আমি যখন মেয়র ছিলাম, শক্তিবাবু বলতে পারবেন, তিনি যদি থেকে থাকেন সামনে আছেন, যে সকলে মিলে আলোচনা করে আমরা ঠিক করেছিলাম যে পথের 1/3 হকাররা বসবে, বাদ বাকিটা খালি থাকবে। কোনো সংস্থার গেটের দুপাশে 20 মিটারের দুপাশে কেউ বসবে না, আমরা এটা কার্যকর করেছিলাম। কিন্তু তারপর থেকেই শুরু হয়ে গেল ব্যাপক হকার বসানো। এই যে হকার যাদের বসানো হয়েছে, এ তো মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে কাউন্সিলররা বসিয়েছেন। তো কাউন্সিলররা কারা? তো ওনারই সমর্থন পুষ্ট, ওনার আশীর্বাদ মেয়র থাকাকালীন তো হকারদের জন্য আইন প্রণয়ন করেছিলেন, সেটা কার্যকর হলো না কেন? চাপিয়ে দিয়ে সেটা কার্যকর আমাদের সময় তো কার্যকর করা হয়েছিল। পরে যখন কেন্দ্রীয় আইন হলো, সে আইনের বিধি তৈরি করার দরকার সরকারের। আমরা চলে আসার পর এই সরকার বিধি তৈরি করেনি, হাইকোর্টে বারবার যেতে হয়েছে যে বিধি তৈরি করো, তারপর বিধি তৈরি হয়েছে, কিন্তু কার্যকর হয়নি। আজকের এই বিশৃঙ্খলা সৃষ্টির জন্য দায়ী হচ্ছেন মুখ্যমন্ত্রী। আজকে সাধু সেজে লাভ নেই।
ধন্যবাদ বিকাশ দা। কথা বললাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র। আর এই পুরো বিষয় নিয়ে আলোচনা করবো আমাদের অতিথিদের কাছে। প্রথমেই শক্তিমান বাবু আপনার কাছে আসবো, যে বিষয়টা জানতে চাইবো, অর্থাৎ ইতিমধ্যে আজকের বৈঠকে আমরা দেখেছি আপনি উপস্থিত ছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে 1 মাসের জন্য আপাতত বুলডোজারে রাশ টানা হলো, কিভাবে দেখছেন? এবং হকারদের বিরুদ্ধে পর পর অভিযোগের ক্ষেত্রে আমরা দেখেছি কেন? প্রথমত বুলডোজারের কথা, মমতা বন্দ্যোপাধ্যায় বুলডোজার চালাবার কথা বলেনি, এটা পরিষ্কার। তিনি তার বক্তব্যের মধ্যে সোমবার যে বক্তৃতা করেছেন তাতে উচ্ছেদের কথাও বলেনি। এবং গোটা কলকাতায় মেজর জায়গা যেগুলো দুদিন ধরে হয়েছিল, সেই সব গড়িহাট থেকে হাতিবাগান, বউবাজার, কলেজ স্ট্রিট, ধর্মতলার বিভিন্ন জায়গায় সেগুলোকে সরিয়েছেন। অর্থাৎ 1/3 মধ্যে তাদের রাখার ব্যবস্থা হয়েছে, প্লাস্টিক ছিঁড়েছেন, বাস ভেঙেছেন, এই সবগুলো করেছেন। কিন্তু আমরা দেখলাম 3টে বিশেষ জায়গায়, বেহালা, আমরা দেখলাম সল্টলেকের 16 নম্বর ট্যাঙ্ক এবং নিউ টাউনে 2টো জায়গায় এরা উচ্ছেদ করেছে। যে আমিও আজকে বলেছি পুলিশের বাড়াবাড়ি, পুলিশ বাড়াবাড়ি করেছে, প্রশাসনের একটা অংশ বাড়াবাড়ি করেছে। আমি দৃঢ় বিশ্বাস আমার যে এই সরকারের, অর্থাৎ সাধারণ মানুষের কথা আপনারা ভেবেছিলেন? নিশ্চয়ই। বারবার করে নিয়মের কথা হচ্ছে, না, মুখ্যমন্ত্রীকে কেন হস্তক্ষেপ করতে হলো? হস্তক্ষেপ করতে হলো এই কারণে, পুলিশ কোনো কিছু করছে না বলে তাই করতে হয়েছিল। আমরা টাউন বেন্ডিং কমিটি থেকে যা যা সিদ্ধান্ত করেছিলাম সেটা কার্যকরী করা যায়নি, কারণ পুলিশের দায়িত্ব ছিল, পুলিশ মিটিংয়ে ছিলেন। শুধুমাত্র তৃণমূল আমল তো নয়, হকার তো নতুন নয়, হকার তো রয়েছে, সেই জায়গায় সমস্যার সমাধান কেন হয়নি? এই প্রশ্ন নিয়ে আসবো, প্লিজ একটু আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের অপর প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়। হাতিবাগানের কথা বারবার করে উঠে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। হাতিবাগানের ছবি আজ ঠিক কি? দেবাঞ্জন, কি ছবি উঠে আসছে এবং যদি সম্ভব হয় মানুষের বক্তব্য? শিলাদিত্য, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাতিবাগান এলাকায় এবং এখানে হকাররা প্রত্যেকে দেখতে পাচ্ছ চিন্তাক্লিষ্টভাবে তারা বসে রয়েছেন। তারা কি করবেন? আজকে মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন, সেই বার্তা কি আপনি পেয়েছেন, জেনেছেন মুখ্যমন্ত্রী কি বলে? দেখেছি এবং টিভিতেও দেখেছি, তো ইউটিউবে দেখেছি। হ্যাঁ, দেখেছি বার্তা দিয়েছেন আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা বলেছেন, আমার মনে হয় না উনি এই কথা বলতে পারেন। কিন্তু পেপারে আমি দেখেছি যে এটা হকারদের উচ্ছেদ করার জন্য বলেছে। এটা কখন মমতা ব্যানার্জি এটা বলতে পারেন না। অর্থাৎ মুখ্যমন্ত্রী যে 1 মাস সময় নিয়েছেন এবং যে সার্ভে করা হবে এবং তারপরে যে পুনর্বাসনের একটা ভাবনাও যে সরকারের মাথায় রয়েছে, সেটাকে কি আপনি সমর্থন করছেন? না, পুনর্বাসনের ব্যবস্থা যদি করে ওয়েল অ্যান্ড গুড, বাট এটা তো বামফ্রন্ট আমলেও বলেছিল। তো আপনি অপারেশন সানশাইনের কথা বলছেন? না, অপারেশন সানশাইন যখন হয়েছিল 1996-এ, বাট এখন প্রেজেন্টলি মমতা ব্যানার্জি যদি বলে যে হকারদের পুনর্বাসনের জন্য তো আগে যে যখন আমরা বামফ্রন্টের আমল ছিল তখন আমাদের এরকম সেট ছিল না। এখন প্রেজেন্ট যেটা হয়েছে, এটা এখন আমাদের উপরে সেট তৈরি হয়েছে এবং আমরা যেভাবে দোকানদারি করছি সুস্থভাবেই দোকানদারি করছি। দেবাঞ্জন, ছবিটা একটু যদি আমাদের সামনে তুলে ধরো, দ্বিধা দ্বন্দ্বের কথা বারবার করে উঠে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটু যদি বাস্তব ছবিটা ঠিক কি সেটা যদি আমাদের সামনে তুলে ধরো, কারণ আমরা যারা রাস্তা দিয়ে হাঁটি সাধারণ মানুষ, তাদের অসুবিধে বা সুবিধের জায়গা কোথায়? রিজু, যে বক্তব্য উঠে এলো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য, আগে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন, আমার মনে হয় রাজনৈতিক ব্যক্তিত্ব থেকেও তিনি একজন সমাজ সংস্কারক, আর বাংলার প্রশাসনিক প্রধান হিসেবে তিনি প্রশাসনিক সংস্কার করতে চাইছেন। বিরোধীরা তো শাকের করাত হয়ে গেছে, না করলেও গাল দেবে, করলেও গাল দেবে। আর বিকাশবাবুর বক্তব্য শুনে তো মনে হলো উনি হয়তো কিছু নতুন, এখন তো আর ওই টেট কেলেঙ্কারি নিয়ে বেশি নাড়াচড়া হচ্ছে না, উনি হয়তো নতুন কিছু মক্কেল খুঁজছেন, হয়তো যদি হকার কিছু মক্কেল পাওয়া যায়। ছেড়ে দিন, আসল কথাটা হচ্ছে মমতা ব্যানার্জি বলেননি একবারও, শক্তিবাবু আছেন, হকারদের ওপর বুলডোজার চালাতে। মমতা ব্যানার্জি বলেননি হকারদের সব ভেঙে দাও। এটা আমি শক্তিবাবুর সাথে একমত। আমাদের কিছু লোক, পুলিশের একাংশ অতি কাজ করতে গিয়ে এইসব ঘটনা ঘটিয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মিটিং করেছেন, সকল হকার যত সংগঠন আছে তাদের নিয়ে মিটিং করেছেন, আর তিনি এটা পরিষ্কার বলেছেন যে আমি কারুর
আয় ছিনিয়ে নিতে চাই না, কারোর মুখের অন্ন ছিনিয়ে নিতে চাই না। আমি এক মাস কাউন্সিলরদের উদ্দেশ্যে বার্তা অবশ্যই, যে কাউন্সিলর, আমি তো বলছি এই মঞ্চে, আমার বলার কোনো দরকার নেই, মুখ্যমন্ত্রী নিজে বলে দিয়েছেন যে কাউন্সিলররা গরিব হকারদের থেকে টাকা নিয়ে তাদের এরকম বেআইনি ভাবে রাস্তায় বসাচ্ছে বা ইল্লিগালি বসাচ্ছে, দরকার পড়লে তাদেরকে পুলিশ গ্রেফতার পর্যন্ত করতে পারে। এরপরে আর বলার কি আছে? এরপরে তো বলার কিছু নেই। আর বুলডোজারটাও বলেছে যে বুলডোজারটা চালানোর কথা একদম নয়। এই তো কিছুদিন আগে এই তো বিজেপি তো লাস্ট 2 দিন ধরে হিন্দু মুসলিম শুরু করে দিয়েছে। আসবো শঙ্কুর কাছে একটুখানি যাবো। শঙ্কু, দেখুন, আমাদের বিরোধী দলনেতা এবং আমাদের দলের সভাপতি তারা তাদের বক্তব্যে খুব স্পষ্ট করেছেন এবং আমি তাদের সেই মতামত ধরেই বলতে চাই যে গরিব, সাধারণ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত হকারদের যেভাবে আক্রমণ করেছে এই সরকার, আমি তার তীব্র বিরোধিতা করছি। 1 মাসের সময় দেওয়ার কোনো গল্পই নেই। কোনো হকারদের যদি গায়ের জোরে উচ্ছেদ করার চেষ্টা করে এই সরকার, তাহলে আমরা কোমর বেঁধে হকারদের সাথে থাকবো, প্রতিবাদ করবো। দখলমুক্ত করার চেষ্টা সাধারণ মানুষের বক্তব্য তুলেও ধরবো। শুনুন, আপনি বলে দিন, আগে আমার বক্তব্যটা শেষ করে নি। অশ্বত্থমাতে চিৎকার করবেন না, অশ্বত্থমা হতো বলুন, কিন্তু মানুষের তো এটাই বক্তব্য, দখলদার নিয়েই তো বক্তব্য। দখলদার হচ্ছে তৃণমূল কংগ্রেস। আজকে ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস তৈরি হয়েছিল, যদি আমি তর্কের খাতিরে ধরে নি, তর্কের খাতিরে যাব না, একেবারে সাবজেক্টে থাকবো। আপনি ভাই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস তো ভাঙছেন না, আজকে ছেড়ে রেখে দিয়েছেন। আজকে আপনি একজন হকারকে, উনি তো হকার দখলমুক্ত করার প্রসঙ্গ, দখলমুক্ত। আরে দাঁড়ান, দখলমুক্ত করতে গেলে তার লিগ্যাল প্রসেস আছে, ওদের নোটিশ করতে হয়। ওরা নোটিশ পেয়েছিলেন না, এটা কি পৈতৃক সম্পত্তি তৃণমূল কংগ্রেসের? যখন ইচ্ছে হবে বাঁচাবো, যখন ইচ্ছে হবে তুলে নেবো, যখন ইচ্ছে হবে টাকা নেবো, যখন ইচ্ছে হবে প্রয়োজন মতো করবো। এই জিনিস চলতে পারে না। আসলে 121টা মিউনিসিপ্যালিটির 111টাতে এরা হেরে আছে। এরা বুঝেছে লোকসভায় যে এদের অবস্থা অত্যন্ত ভয়াবহ। প্রশ্ন থাকবে দখলমুক্ত করার সমর্থন না বিরোধিতা, প্রশ্ন থাকবে। তার আগে অভিষেকের কাছে যাব। অভিষেক, কংগ্রেসের অবস্থান। আচ্ছা, প্রথম কথা, কংগ্রেসের অবস্থান হওয়ার আগেও দেখো, তুমি আমি সবাই এই কলকাতার রাস্তায় বা এই বৃহত্তর কলকাতাতে কাজ করতে আসি, চাকরি করতে আসি, এবং আমরা কিন্তু ফুটপাথ অ্যাজ দ্য নেম সাজেস্ট তার অধিকারটা ফেরত পেতে চাই। এবার 2023 সালে 6ই ডিসেম্বর আমি না কেএমসি বলেছিল 1800টা রাস্তা নো হকিং জোন করা হবে, তার কারণ 4 ফুটের কম ফুটপাথ রয়েছে। এই নিয়মটা আমি বানিয়েছি, আমি বানাইনি। তাহলে কেন 1800টা হয়নি তার ব্যাখ্যা আমি দিতে পারবো। তার জন্য ববি হাকিমকে প্রশ্ন করতে হবে। আমরা যে জায়গায় বসে আলোচনা করছি এটা হচ্ছে সেক্টর 5। এই সল্টলেক বিধানসভার ভেতর সেক্টর 5 বলো, পাতিপুকুর বলো, 16 নম্বর ট্যাঙ্ক বলো, এই সব জায়গাতে বেআইনি পার্কিং থেকে শুরু করে বেআইনি সে কথা আজকে বলেছেন, বেআইনি পার্কিং তুলে দেওয়ার কথা বলেছেন এবং ফুটপাথ দখল করে পার্কিং এর কথা মুখ্যমন্ত্রী বলেছেন। আরে গল্পটা শুনে সমস্যাটা হচ্ছে এই জিনিসটা কি বলতো, এই জিনিসটা একটা ব্যাপারে আমি বিকাশদার সঙ্গে একদম সহমত। মানে তুমি খুঁটে খুঁটে ক্যান্সার করলে, তারপরে বললে যে আমি অ্যান্টাসিড খাওয়াচ্ছি। সমস্যাটা কোথায়? 1996 সালে যখন অপারেশন সানশাইন হচ্ছে, গ্যালি স্ট্রিটে ওদের পুনর্বাসন দেওয়া হয়েছিল, ওরা যেতে চায়নি কারণ ব্যবসা আসবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিল স্মার্ট হকিং জোন, আমি বলিনি। নীল রঙের নবদিগন্ত এরিয়াতে নীল রঙের, কারণ উনি বলেছিলেন হকার বা ফেরিওয়ালা মানে এক জায়গায় তিতু হবে না, আমি বলিনি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। আমি আপনাকে দেখিয়ে দিতে পারি 2013 সালের ওনার বক্তব্য, আমি দেখিয়ে দিতে পারি। আমি ফাও কথা বলতে আসি না এখানে। 2013 সালে এক মাস পরে যদি বলে তুলে দেবে, আপনি এটা মানেন? সেকেন্ডলি আমি এটা বলতে চাচ্ছি না, হকারকে বলছে এই যে বক্তব্যগুলো দখলের কথা, এই প্রসঙ্গ নিয়ে কিন্তু সাধারণ মানুষের কথা তুলে ধরবো জনগণমনতে। এবং সে কারণে আরো এক গুরুত্বপূর্ণ জায়গা দক্ষিণ কলকাতার গড়িয়াহাট, সেখানকার ছবি ঠিক কি, মানুষ কি বলছেন। আর ঠিক যে সময় আমরা এই অনুষ্ঠানটা করছি না, সেই সময় গড়িয়াহাট একেবারে থেকে ভিড় থাকে। কমলাক্ষ রয়েছে, কমলাক্ষর কাছে সরাসরি চলে যাব। কমলাক্ষ, কি ছবি গড়িয়াহাটের, বাস্তব চিত্র ঠিক কি উঠে আসছে, ঘুরে দেখাও যদি সম্ভব হয় কমলাক্ষ। একেবারেই শিলাদিত্য, মুখ্যমন্ত্রী নিজে আজকে বলেছেন গড়িয়াহাটে হাঁটা যায় না। গড়িয়াহাটে কি সত্যি হাঁটা যায়? এই হলো প্রশস্ত রাস্তা, একদিকে রুবি, একদিকে রাসবিহারী, একদিকে যাদবপুর, অন্যদিকে পার্ক সার্কাস। রাস্তা একরকম জনবহুল রাস্তা, কিন্তু রাস্তা ছেড়ে যদি ফুটপাতে উঠি, তোমাকে এই মুহূর্তের ছবি দেখাবো। গড়িয়াহাট রাত 8টার পর গড়িয়াহাটের ফুটপাতের চেহারা।
যেখানে ঠিক ঠিক করছে মানুষ এবং তার সঙ্গে সঙ্গে রাস্তা কিভাবে ক্রমশ সংকুচিত হয়ে এসছে এবং যত দিন যাচ্ছে এই রাস্তায় কিন্তু জবরদখল বাড়ছে, এমনটাই আজকে সাধারণ মানুষ, আমরা দিনভর প্রচুর মানুষের সঙ্গে আজকে শিলাদিত্য কথা বলেছি, ডান দিক বাঁ দিক তোমাকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, প্রত্যেকেই বলছেন যে বিশেষ বিশেষ সময়ে, বিশেষ করে স্কুল টাইমে, উৎসবের সময়, বর্ষার সময় এই রাস্তা দিয়ে কার্যত হেঁটে চলাই কিন্তু পাশাপাশি দুজনের দায় হয়, ধাক্কা লেগে যায়, বিভিন্ন সময় বিভিন্ন গোলমালের মধ্যে পড়েন সাধারণ মানুষ, ক্রমশ দখল হয়ে যাচ্ছে ফুটপাত। তার পাশাপাশি সাধারণ মানুষ তারাও কিন্তু বলছেন যে সিদ্ধান্ত হচ্ছে সেই সিদ্ধান্ত যেন পরিকল্পনা মাফিক হয়, অর্থাৎ হকারদের স্বার্থও দেখতে হবে, দীর্ঘদিন ধরে তাদের রুটি রুজির স্বার্থ যেখানে জড়িয়ে রয়েছে তাদের স্বার্থ দেখে অবিলম্বে এর যাতে একটা গঠনমূলক পরিকল্পনা করে সমস্যার সমাধান হয় সেই পথেই কিন্তু গড়িয়াহাটের আপামর মানুষ তারা বলতে চাইছেন। একটু যারা রয়েছেন একটু কথা বলার চেষ্টা করব। গড়িয়াহাটের ফুটপাত যেভাবে আপনারা যাতায়াত করেন সব সময়, মনে হয় ঠিকঠাক আছে নাকি ফুটপাত আরো পরিচ্ছন্ন হওয়া উচিত? আরো পরিচ্ছন্ন হওয়া উচিত। কিরকম ফেস করেন, প্রতিদিন যাতায়াত করেন দিদি, একটু আপনার কাছে জানতে চাই কেমন ফেস করেন? মানে এই যে মানে কনজাস্টেড হয়ে যাচ্ছে, যাতায়াত করা খুব অসুবিধা হয়ে যাচ্ছে, গরমে তো আরোই প্রবলেম হচ্ছে না, আর কি বলবো। তো শুনতেই পারলে যে আজকে সরাসরি যে কথা বলা হচ্ছে যে ফুটপাত দখল মুক্ত রাখতে হবে, ব্যবসার মতো চলবে, 1 মাসের সময়সীমা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং তোমাকে আরো একবার দেখাবো, ফুটপাতের উপরেই দাঁড়িয়ে আছি, রীতিমতো এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, তার কারণ একেবারেই কমলাক্ষ সেই ছবি তুলে ধরছে, গড়িয়াহাটের ফুটপাতের ছবি আনচেঞ্জড, অপরিবর্তিত সেই ছবি দেখা যাচ্ছে। কিন্তু পরিবর্তিত অবস্থা কলকাতা পুরসভা সদর দপ্তর, তার সামনের ছবি আপনাদের সামনে তুলে ধরেছে দেবারতী, সেখানে পরিবর্তিত অবস্থা। হাতিবাগানের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ডালার বিভিন্ন অংশ কিন্তু ইতিমধ্যেই যারা দখল করে রেখেছিলেন বলে অভিযোগ, তারা কিন্তু সরিয়ে নিচ্ছেন। সাধারণ মানুষের কি অবস্থা জানাচ্ছি আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র আমাদের সঙ্গে রয়েছেন, যাব সঙ্গে আমাদের আর এক অতিথি সিপিআইএম নেতা অতনু চট্টোপাধ্যায় উপস্থিত রয়েছে, দুজনকেই স্বাগত জানাবো। শুভময় দা, প্রথমে আপনার কাছে যে প্রশ্ন নিয়ে যাব, আপনি নিজের কাজের সূত্রে এই রাস্তা দিয়ে হাঁটা চলা, কলকাতা আমাদের প্রাণের শহর, দখলদার মুক্তির প্রক্রিয়া যদিও 1 মাসের জন্য এই মুহূর্তে বলা হয়েছে সরিয়ে নেওয়ার জন্য, এই পুরো বিষয়টা আপনার চোখে? দেখুন, পরের জায়গা পরের জমিন, ঘর বানাই আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। অর্থাৎ এই যে গোটা পৃথিবীতে যে জায়গা, যে জমি, তার যে ভোগ করা এবং তার নিরিখেই তো যে পুঁজিবাদী ব্যবস্থা বা সমাজবাদী ব্যবস্থা এই বিষয়গুলো আসে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশে এখনো আমরা সত্যিকারের জানি যে কথা একেবারে পরিষ্কার যে প্রচুর মানুষ দুঃখে কষ্টে আছেন, বেশ কিছু মানুষ ভালোও আছেন, এবং যাদের দুঃখ কষ্ট আছে, যারা নিম্নবিত্ত মানুষ, তাদের কাজের জন্য তারা যখন কোনো জায়গায় পৌঁছন, সেইখানকার যে মানুষ তাদের অসুবিধে হওয়াটাই স্বাভাবিক। এটা বড় আকারে দেখলে আপনাদের যে অভিবাসী সমস্যা বিভিন্ন দেশে, অর্থাৎ যে উন্নত ইউরোপের দেশ, মার্কিন দেশ, সেখানে ছুটে চলে যান মানুষ আমাদের দেশ থেকে, কলকাতা শহরের দিকে ছুটে আসেন গ্রামের মানুষ, এই গোটা বিষয়টি অস্বাভাবিক কিছু নয়। এখানে রাজনৈতিক প্রশ্ন যেগুলো আসবে, এই কথা বামফ্রন্ট আমলে আমরা সবাই জানি, অপারেশন সানশাইনের কথা, হাতিবাগানের কথা, আজকের দিনেও একই জিনিস ঘটেছিল এবং মুখ্যমন্ত্রী সেই জিনিসটি আবার কিছুদিনের জন্য বন্ধ করতে বলেছেন। রাজনৈতিক প্রশ্ন দুটি, এক রাজনৈতিক প্রশ্ন, সেটা হচ্ছে যে এই ঘটনা একটু নিচার রিয়াকশন নাকি নির্বাচনে তৃণমূলের এত ভালো পর হঠাৎ করে কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে কয়েকটি জায়গায় একটু খারাপ ফলের জন্য যদি এটা করা হয়ে থাকে, এটা হাঁটু ঝাঁকানো। শুভময় দা, এটা কি ভোট ব্যাংকের ইস্যু? না, সেটাই বলছি, হঠাৎ করে এত তাড়াহুড়ো এই সময় করার তো দরকার ছিল না, এখন তো নির্বাচন নেই, সুতরাং সেটাই কি কারণ, এটা একটা প্রশ্ন। দ্বিতীয়, এর সঙ্গে তো সত্যিকারের এটা মানতেই হবে প্রচুর টাকা পয়সার প্রশ্ন জড়িত থাকতে পারে। আমরা অনেক সময় এই খবরগুলো শুনেছি, এবং যারা শাসকের আসনে থাকেন সেই রাজনৈতিক দল, তাদেরই এই টাকা পয়সার ওপর দখল বেশি থাকে। সুতরাং তার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে ধরনের প্রশ্নগুলো ওঠে তৃতীয় বিশ্বের যে কোনো দেশে, সেই প্রশ্ন উঠবেই। লক্ষ লক্ষ হকার, এবং আমরা তো সত্যি ফেরিওয়ালার মৃত্যু চাই না, 50 সালের যে নাটক, সেই নাটকের প্রেক্ষিত হয়তো আলাদা, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে তাদের উঠে যাওয়া, তাদের আবার বসানো। 3 নম্বর প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে আধিপত্যবাদের প্রশ্নটা বারবার আসে, সেই প্রশ্নটা হচ্ছে যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এতদিন ধরে যদি এত গোলমাল হয়, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি প্রধান, তিনি বারবার বহু বছর ধরে বলে চলেছেন অমুক বোমা বাঁধে, অমুক অফিসার গোলমাল করে আর্থিকভাবে, অমুক কাউন্সিলর গোলমাল করে। এই বিষয়গুলির মাধ্যমে আসলে কিন্তু তিনি যেটি বোঝাতে চাইছেন যে এই ধরনের গোলমাল হলেও তারা সকলে আইনের আওতার বাইরে, তার যে রাজত্বের যে
যেভাবে তিনি রাজত্ব চালাচ্ছেন সেটা সংবিধান থেকে একটু দূরে, কারণ এই সমস্ত বিষয়গুলোতে কখনোই পদক্ষেপ নেওয়া হয়নি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ইতিমধ্যেই শুভময়দার বক্তব্য থেকে উঠে আসছে, আর এই পুরো বিষয় নিয়ে সমস্ত দলগুলি কি বক্তব্য, এবং তারই সঙ্গে বারবার করে যে কথা উঠে আসছে জনগণ মনের কথা, মানুষ কি বলছেন, যে যে জায়গার কথা আজ মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন সেই জায়গায় বিভিন্ন জায়গা দিয়ে যারা আমি আপনি যারা হেঁটে যাচ্ছি সেখানকার মানুষ কি বলছেন জানাবো জনগণ মন নিয়ে অনুষ্ঠানে একটা বিরতির পর। চোখ রাখুন জি24 ঘন্টায়। আবার আপনাদের স্বাগত জানাচ্ছি জনগণ মনতে। সাধারণ মানুষের বক্তব্য, কথা, দখল মুক্তি এবং তারই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে প্রতিক্রিয়া তুলে ধরবো। গ্র্যান্ডের সামনের কথা আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সাধারণ মানুষের প্রতিক্রিয়া ঠিকই উঠে আসছে, শোনাবো। হাঁটা খুব কষ্টকর আর কি করা যাবে, ওরাও তো কাজ করছে, ওদের তো করে খেতে হবে, কিছু করার নেই। বাধনা হয়ে ধাক্কাধাক্কি করে যেতে হবে, ফাঁকার মধ্যে হেঁটে চলে যাচ্ছে। ফুটপাথ যদি ক্লিন থাকতো আমরা ফুটপাথে যেতাম। ফাঁকা জায়গা এইটা, সেই জন্য আমরা এই দিক দিয়েই আসছি, কেননা আপ অ্যান্ড ডাউন দুদিক থেকেই লোক যাচ্ছে। ধাক্কাধাক্কি খাবো না ফাঁকা জায়গা দিয়ে আসবো? অসুবিধা হয়, তবে এখন তো হচ্ছে, পুলিশ যেভাবে স্টেপ নিয়েছে, কর্পোরেশন যেভাবে স্টেপ নিয়েছে, তাতে অনেকটা কিন্তু জঞ্জাল মুক্ত হচ্ছে। আসবো আলোচনায়, অতনুর কাছে সরাসরি চলে যাব। অতনু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ, যদিও এখন 1 মাসের সময় দেওয়া হয়েছে, বুলডোজারে কিছুটা খামতি, কিভাবে দেখছে দল? দেখুন শিলাদা, 13 বছর বাদে মাননীয়ার মনে পড়েছে যে কলকাতাকে পরিষ্কার করতে হবে। এখন পরিষ্কার করার নিদান হচ্ছে, ওনার পুলিশ প্রশাসন একদম বুলডোজার নিয়ে রেড়ে করে নেমে পড়লো গরিব মানুষের পেটে। হয়নি? হ্যাঁ, বাম আমলে হয়নি। হ্যাঁ, বাম আমলে একটা পুনর্বাসন বলে একটা কথা ছিল। হ্যাঁ, একটা পুনর্বাসন কথা ছিল, যেখানে একটা কনসেনসাস তৈরি করার কথা ছিল, যার বিরোধিতা করেছিলেন বর্তমানের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে। এখন বক্তব্য হচ্ছে এটাই যে মানুষদের উনি বলছেন যে আজকে বললেন সমস্ত কাউন্সিলর থেকে নেতা সবার বিরুদ্ধে নাকি ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা শিলাদা, কালকে তো উনি প্রশাসনিক মিটিং একজন নেতার নাম বললেন, এই যে চত্বরে আমরা বসে আছি, সল্টলেক চত্বরে একজন বিরাট মাপের তৃণমূল নেতা, তো উনি তো একাধারে পুলিশ মন্ত্রীও বটে, তার বিরুদ্ধে কি ব্যবস্থাটা নেওয়া হলো, নেওয়া হবে এখন আচ্ছা, 1 নম্বর হচ্ছে যে একদম ঠিক, আমি অতনুর সঙ্গে একমত। সুজিত বোসের নাম কালকে করা হয়েছিল, সুজিত বোসের অঙ্গুলি হেলন ছাড়া সল্টলেক লেকটাউনে একটা পাতা নড়ে না। সেক্টর 5-এ বা লাবণীতে বা বৈশাখীতে হকার তো ছেড়ে দাও, এবার লেটস কল স্পেড আ স্পেড। নয়নজুলিটাকে চোখের সামনে আমরা দেখেছি বুঝিয়ে দিয়ে পার্কিং করা হয়েছে, গ্রিন ট্রাইব্যুনাল বলেছে, গ্রিন ট্রাইব্যুনাল। তার সামনে দিয়ে সুজিত বোসের দুর্গাপুজো উদ্বোধন করতে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায় চোখে নেওয়া হয়েছিল। ব্যক্তিগত আক্রমণ নয় প্লিজ, আচ্ছা ব্যক্তিগত আক্রমণ নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তোমারও মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী, শঙ্করও মুখ্যমন্ত্রী, শঙ্কর প্লিজ, শঙ্কর দেখতে পারতেন না, দেখতে পাননি ওখানে। আচ্ছা, সেকেন্ড আনন্দপুর 781, সবাই পাসপোর্ট অফিসে আমরা ওখানে যাই, তার পেছনের পার্কিং এর ভাড়া 10 টাকা হওয়া উচিত ঘন্টা, পার্কিং এর ভাড়া 100 টাকা ঘন্টা। অনেকগুলো বক্তব্য শুনবো, অনেক অতিথি আমাদের শঙ্কর প্লিজ আসবো প্লিজ। প্রথম কথা হচ্ছে সিপিএম এর যে ওই সানসাইন হয়েছিল, তাতে আমি যদি ভুল না করি মিনিমাম 20 জনের হকার তারা সুইসাইড করে নিয়েছিলেন, 18 থেকে 20 জন। তো এবং গতকালকের থেকেও যেভাবে উনি ধরে আনতে বলেছেন, বাকিরা নেমে পড়েছে। আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই, কিন্তু যেটা হয়েছে সেটা ভয়ঙ্কর অ্যাপ্রোচ। আমি হকার ইউনিয়নের লোকেরা সাথে রয়েছেন, আমি তাদের বলবো দেখুন প্রিভেন্টিভ মেজার সরকার নিতে পারে, কিন্তু আপনি ভাবুন গড়িয়াহাটে কেউ হাঁটতে চান বলে হকাররা গড়িয়াহাটে ব্যবসা করার জায়গা, তুমি না লোকের ঘরে ভাত দিতে পারো না, ভাত কেটে দেবে না, বড় বড় কথা, ক্ষমতা নাই, খিদিরপুরে করো না, তোমাকে বোঝাবে, ববি হাকিম বোঝাবে, খিদিরপুরে করো, রাজাবাজারে করো, তোমাকে বোঝাবে, তোমাকে কাকে বলে থামান কংগ্রেস পার্লামেন্টে আইন করেছে, আপনি আচ্ছা বেন্ডিং এর আইন শুনিনি বিরোধী দলনেতা তিনি কি বলেছেন।
জায়গা উদ্ধার করতে বলেছেন, আপনি নিজেই আপনি যেখানে থাকেন কালীঘাটের নালা আপনি নিজে বুঝিয়েছেন। আপনার বাড়ির সামনে যে সভাগৃহ আছে তার পিছনটা ভরাট করে হয়েছে টালি নালা। আপনার বাড়ির পাশে যে মিটিংয়ে যারা আসে সর্বসাধারণের যে ব্যবহারের জন্য যে ল্যাবরেটরিটা ওয়াশরুম সেটা তো টালি নালা বুঝিয়ে হয়েছে। আমি তো তার সাক্ষী, আমি তো ওই ওয়াশরুম অনেকবার ব্যবহার করেছি মিটিং করতে গিয়ে, আমি তো দেখেছি আপনি নালা বন্ধ করেছেন। আপনি আগে শুরুটা করুন চ্যারিটি বিগিনস এট হোম আপনার বাড়ি থেকে। রিজু, দেখুন আমি একটা জিনিস বুঝতে পারছি না যে এরকম একটা সেন্সিটিভ টপিক নিয়ে জি 24 ঘন্টা আলোচনা হচ্ছে, সেখানে শক্তিবাবুর মতো একজন ব্যক্তি বসে আছেন যিনি 40-45 বছর ধরে হকারদের নিয়ে রাজনীতি করছেন, সংগ্রাম করছেন, তার 59 বছর, তার কথা না শুনে বিরোধী দল যারা রাজনৈতিকভাবে বাংলায় দেউলিয়া হয়ে গেছে হাই হাই করে চেঁচাচ্ছে। অদ্ভুত ব্যাপার। মমতা ব্যানার্জি আমি এইভাবে বলতে পারবো না। বলো 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 বলো, আমি চিৎকার চেঁচামেচি মধ্যে বলো রিজু বলো রিজু বলো রিজু বলো রিজু বলো আমি কুকুরের মতো চেঁচাতে আসি। আক্রমণ করো না, না এই আক্রমণ করো না, একেবারে না, একেবারে না, একেবারে না, এই রিজু প্লিজ না, দুজনকে না 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 একটু থামাতে হবে, একটু না থামাতে হবে, একেবারে না, এটা 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 একান্ত অনুরোধ, এটা একান্ত অনুরোধ। আমরা যে অনুষ্ঠান করছি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছচ্ছে, লক্ষ লক্ষ মানুষের কাছে যাচ্ছে, একান্ত অনুরোধ যে এই রকম আক্রমণাত্মকতা কখনো নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে আক্রমণ যেমন অভিষেক করেছে, ব্যক্তিগত আক্রমণ নয়। রিজুকেও বলছি প্লিজ উইথড্র এই বিষয়ে না, তুমি তোমার বক্তব্য বলো। শক্তিমান বাবু, ঠিক আছে শক্তিমান বাবু বলুন, শক্তিমান বাবু বলুন, দুজনকেই থামাচ্ছি। শক্তিমান বাবু বলুন, বলুন শক্তিমান বাবু, শক্তিমান বাবু বলুন, বলুন বলেছে 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 শক্তিমান বাবু বলুন, বলুন শক্তিমান বাবু বলুন, বলুন শক্তিমান বাবু, আসবো না রিজু, রিজু না, বলুন বলুন শক্তিমান বাবু। 2 মিনিট আমাকে চান্স দেবেন, বলুন না। আমি বলছি আপনাদের মধ্যে কনসেপ্টের সমস্যা আছে। আমাদের পশ্চিম বাংলার 16 লক্ষ হকার, কলকাতা 2,75,000 হকার, এদের পরিবার ধরলে পড়ে যে সংখ্যা, সেই সংখ্যা পশ্চিম বাংলার যদি দেখেন যারা অর্জুন সেনগুপ্ত রিপোর্ট অনুযায়ী মাত্র 20 টাকা পারচেসিং পাওয়ার। আরে মমতা ব্যানার্জি কাউন্সিলরদের গ্রেফতার করবে বলছে, আপনি লিস্ট দিচ্ছেন না কেন? যাদেরকে হকারদের টাকা দিতে হয় এলাকায় এলাকায়, তাদের কি আপনারা ভাগ খান না তো? বলুন শক্তিমান বাবু, বলুন বলুন, নাম দিয়ে দিন, বলুন বলুন শক্তিমান বাবু, প্লিজ 2 মিনিট বলুন বলুন বলুন, আরে আমি যেটা বলছি আপনি বলুন, আপনি বলুন শঙ্কু প্লিজ, শঙ্কু প্লিজ পার্লামেন্ট থেকে কেউ দেবে না, তুলতে পারবে না, কেউ দেবে না, কেউ তুলে দেবে না, কেউ না বলেছে, কেউ তুলে দেবে না। হকারদের তুললে বক্তব্য, অপরদিকে রাজনৈতিক বক্তব্য উঠে আসছে কিন্তু জনগণের মনের কথা, জনগণমন তারা কি বলছেন, গড়িয়াহাটের মানুষ বা পথচলতি মানুষ তারা কি বলছেন তুলে ধরবো আপনাদের সামনে। এটা প্রথম দিন থেকে যখন ওরা দোকান শুরু করেছে তখন থেকে যদি ওদের আটকানো যেত তাহলে এতটা বোধহয় ওদের জন্য ড্যামেজ হতো না। তাদের একটা সুরাহা করুক, সেটা একটা মানে সুরাহা যদি করে সেটাই বেটার হয়। সবাইকে তো পেটে লাথি মারা যায় না। আমাদের অসুবিধে হচ্ছে, সব হচ্ছে, ঠিক আছে মানছি, কিন্তু যে মানুষগুলো এখানে বসে ব্যবসা করছে এটা অনেক আগে থেকে প্ল্যান করে ভালোভাবে ইয়ে করে তারপরে এদের একটা ব্যবস্থা করে তারপরে করা উচিত ছিল। পুনর্বাসনের কথা কিন্তু যারা পথচলতি মানুষ তারাও বলছেন, আপনি কি বলছেন? না, আমি পুনর্বাসন এটা কোনো সমস্যার সমাধান নয়। আমি মনে করি রাস্তাই একমাত্র রাস্তা। পুনর্বাসনটা যেখানে এক সেকেন্ড আপনার কথা নিয়ে আমি একটু প্রত্যেকের প্রতিক্রিয়া নিয়ে নেব। রিজু, পুনর্বাসন কোনো সমাধান, একটু দাঁড়ান না, প্রতিক্রিয়া নিয়ে নি রিজু। আরে আসবো আপনার কাছেই আসবো রিজু, রিজু 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 পুনর্বাসন দিলে ওখানেও দোকান করবে, ওই রাস্তা খালি থাকবে। আপনার বক্তব্য তো উঠছে রিজু, রিজু 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 আরে একটু থামুন রিজু বলো। আমার একটাই কথা, অ্যাজ পার সুপ্রিম কোর্ট
হকারদের ফুটপাতে 1/3 বসার নিয়ম আছে, আইনি নিয়ম আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আমাকে রাস্তাও খালি রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। বুলডোজার নামিয়ে ভেঙেছেন কেন? তাহলে 1/3 ওদেরকে অ্যাকোমোডেট করতে পারতেন, সময় দিতে পারতেন, নোটিশ দিতে পারতেন। আজকে কি অভিষেক আচ্ছা, প্রথম কথা হচ্ছে একটা মামলা হয়েছিল, অত্যন্ত বিখ্যাত মামলা, সেটা যে বিএমসি ভার্সেস বম্বে হকার ইউনিয়ন। সেখানে বলা হয়েছিল 1989 সালে, ওখানে দর্থহীন ভাষায় একটা কথা বলা হয়েছিল যে স্মার্ট ভেন্ডিং জোন, কোট আনকোট, এই শব্দটা আমি ব্যবহার করিনি, স্মার্ট ভেন্ডিং জোনটাকে নির্দিষ্ট করার দায় এবং দায়িত্ব হচ্ছে পুরো অধিকর্তাদের। এবার স্মার্ট ভেন্ডিং জোন কথাটার মানেটা কি? আমার প্রত্যেকটা বড় শহরে এক একটা জায়গা থাকবে, যে জায়গাটাতে আমি শুধু হক করতে যাব। ঠিক যেরকম বিধান মার্কেট আছে ধর্মতলাতে, পুনর্বাসনের প্রসঙ্গ উঠে এসেছে। এখানে হকার ইউনিয়নের নেতা শক্তিমান বাবুর বক্তব্য, পুনর্বাসন সমাধান নয়। আপনি কি মনে করেন? শুভময়দা, শঙ্কু প্লিজ। শুভময়দা, এত সহজে তো এর সমাধান কি যদি আমি বলতে পারতাম, তার শক্তিমান বাবু অনেক ভালো জানেন তিনি এই বিষয়টা। কিন্তু যে আমি ছোট্ট ছোট্ট দুটো গল্পের কথা মনে করাতে চাই। একটা হচ্ছে ছেলে পাশে ঝিল ছুঁড়ে ছুঁড়ে ব্যাংবাজি খেলছিল, কিছুক্ষণ পর সেই ব্যাংগুলো এসে বলেছিল যে এই ব্যাংবাজি খেলা তোমার কাছে খেলা, কিন্তু আমাদের কাছে মৃত্যুর কারণ। আর দ্বিতীয় গল্পটা হচ্ছে এক মাসির কান কামড়ে দিয়েছিল জেলে তার এক আত্মীয়। এই দুটো গল্প রাজনৈতিক দল এবং বিশেষ করে শাসকরা যদি মনে রাখেন, তাহলে আমার মনে হয় এই যারা হকার তাদের সমস্যার সমাধানে তারা অনেক বেশি সমব্যাপী হয়ে কাজ করতে পারবেন। সামনে তো কোনো নির্বাচন নেই, ফলে এত তাড়াহুড়ো করার কি আছে? অনেকগুলো প্রশ্ন, তার উত্তর খোঁজার চেষ্টায় আমরা রয়েছি। জনগণ মনতে একটা বিরতির পর চোখ রাখুন জি 24 ঘন্টায়, সঙ্গে থাকুন। বিরতির পর আবার আপনাদের স্বাগত। জনগণ মনতে দখলদার উচ্ছেদ অভিযান, 1 মাসের জন্য বিরতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করছি। আর এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত কি বলেছেন। মহামান্য আদালত 4 বছর আমি ছিলাম, একটা কেসেও আমাকে ভৎসনা শুনতে হয়নি। আমি পৌর নিগমকে ভৎসনা শুনতে হয়নি। এখন তো রোজ মহামান্য আদালতে গেলে ঘাড় ধাক্কা খাই আমরা। দুটো গাল চড় খেতে খেতে তো লাল হয়ে গেল। এখন সেই বেআইনি নির্মাণ কি বেড়েছে? এখন তো বেআইনি নির্মাণটাই নির্মাণ। কারণ আপনারা খুঁজে বেড়ান, আমি তো তদন্ত করতে আসিনি। দেখুন, মহামান্য আদালতে যে আমি কেস করেছি তাতে রাজ্য সরকার আমার কাছে রেকর্ড বলছে, আমি বলছি না, এটা এফিডেভিট দিয়ে মহামান্য আদালতে জানিয়েছে দুটো ওয়ার্ডে 333টা বেআইনি নির্মাণ। রিজু, পরপর বেআইনি নির্মাণের কথা বলছেন সব্যসাচী দত্ত, কি বলবে? ভেঙে দিক, বেআইনি হলে ভেঙে দিক। সব্যসাচী দত্ত কোন দল? এখানে দেখুন, আমি একটা কথা, সব্যসাচী দত্ত কোন দল? এক সেকেন্ড। আমার কথা হচ্ছে যে যেমন বিধাননগরের মেয়র তিনি বলেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশের পর যে আমাদের হয়তো কোথাও ভুল ছিল, ভ্রান্তি ছিল, খামতি ছিল, আমরা মিটিয়ে নেব। আর এখানে কি বলছেন যে চড় খেতে খেতে দুগালে? সব্যসাচী বাবু থেকে আরম্ভ করে সকল নেতৃত্বকে একটা কথা অনুরোধ করব যে যেখানে মমতা ব্যানার্জি খোদ নিজে কাজের খতিয়ান নিচ্ছেন, মূল্যায়ন করছেন, বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই ছেড়ে দিন, কারুর বেড়ে খেলার দরকার নেই। উনি বলছেন বেআইনি নির্মাণ নাকি? যদি বেআইনি নির্মাণ হয়ে থাকে, আর সেটা যদি তিনিও তো একটা সময় বিধাননগর চালাতেন, সেই সময় কি হয়েছে, এখন কি হয়েছে, সেই মূল্যায়নটা নেত্রী করবেন। পরপর বাড়ির কথা বললেন শঙ্কু। দেখুন, সব্যসাচী দত্ত আজকে হাটে হাঁড়ি ভেঙে ফেলেছেন। আমার মনে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী গ্রেপ্তারের কথা বলেছিলেন, এখন তো সরাসরি ওদের যে পদাধিকারী তারা অফিসিয়ালি কমপ্লেন করছেন। ইমিডিয়েটলি সল্টলেক পুলিশের অ্যাক্ট করা উচিত, গ্রেপ্তার করা উচিত যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে। আমার তো বাইরের লোক বলছে না, বিরোধী দলের লোক বলছে না, নিজের দলের লোকেরা বলছে, তাও প্রকাশ্যে এসে বলছেন। হয় ওনাকে শোকজ করুন, ডাকুন, অ্যাকশন নিন, মানুষ স্বীকার করবে তো। আসলে না সময় নেই প্লিজ, আর প্রতিক্রিয়া নিতে হবে। কর্পোরেশন একটা মিটিং ডেকেছে আমি শুনেছি,
কোনো অ্যাকশন নেওয়ার মতো জায়গায় অভিষেক খুব সংক্ষেপে এক লাইনে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে সব্যসাচী দত্ত আরেকবার বিজেপিতে যাওয়ার অলরেডি সলতে পাকাচ্ছে। আমি এদের দুজনের বিরুদ্ধে বিধানসভায় লড়েছি। সমস্যাটা কোথায় বলো তো, এই সব্যসাচী দত্ত বলেছিল সিন্ডিকেটকে বন্ধ করে দিলে সরকার পড়ে যাবে। সল্টলেকের ফুটপাতে দখলদার যেমন আছে, প্রত্যেকটা ফুটপাতে নির্মাণ সামগ্রী দিয়ে দখল করা রয়েছে, পার্কিং এর সমস্যা রয়েছে, সেখানে আমরা বললাম ক্যান্টিলিভার সমাধান কোন পথে আমরা জানার চেষ্টা করব। শুভময় বাবু, জনগণের মনের কথা কি আসলে বেরিয়ে আসবে এত কথার মাধ্যমে, নাকি রাজনীতি? সংক্ষেপে শুভময় বাবু। রাজনীতিটাই বেরিয়ে আসবে, এবং বিশেষ করে রাজনৈতিক নেতাদের মুহূর্তে মুহূর্তে প্রেক্ষিত পরিবর্তন, যেখানে কে কখন তৃণমূলে এবং কখন বিজেপিতে আছেন সেটা যদি না বোঝা যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের আগামী দিনের রাজনৈতিক বিশ্লেষণ করায় সম্পূর্ণ ব্যর্থ হব। ফলে আপনি এই কোন দলে প্রশ্নটা যদি করেন, তাহলে বলতে হবে এই মুহূর্তে সমস্ত দলের মানুষ যদি একটু মানুষের দলে যান, তাদের কথা ভাবেন, এবং বিশেষ করে হকারদের কথা ভাবেন, যাদের সত্যিই দিন আনা দিন খাওয়ার যে বিষয়টি, সেই বিষয়টি থেকে তারা যেন আরো বিপদের মধ্যে না পড়েন। তাহলে আমার মনে হয় আমরা কোন দলে অতনু সমাধান সম্ভব বলে মনে হয়? এক লাইনে অতনু প্লিজ। দেখুন, সমাধান একমাত্র যে কোনো সভ্য দেশে যেভাবে হয় সমাধান, একটা কনসেনসাস তৈরি করা, তারপরে শুধুমাত্র উচ্ছেদ নয় পুনর্বাসন, তার মধ্যে দিয়ে কনসেনসাস তৈরি করে সমাধান সম্ভব একমাত্র। শক্তিমান বাবু। একমাত্র 2014 আইন ভেন্ডিং কমিটির মাধ্যমেই এই সমস্যার সমাধান। ভেন্ডিং কমিটি কিছু করতে পারেনি, ভেন্ডিং কমিটি সেটিং এ চলে গেছে, ভেন্ডিং কমিটিকে রেখে দেওয়া উচিত। বক্তব্য পাল্টা বক্তব্যের কথা বারবার করে চলে আসছে, কিন্তু তারই সঙ্গে যে প্রসঙ্গ কিন্তু রয়েছে, অর্থাৎ মানুষের সমস্যার সমাধান কোন পথে, আর এই পুরো বিষয় তুলে ধরার চেষ্টা করছি আমরা। এবং সে কারণে আমাদের এই অনুষ্ঠান জনগণমন, যেখানে আপনাদের কথা আমরা তুলে ধরছি, তুলে ধরবো। অবশ্যই করে চোখ রাখবেন জি24 ঘন্টায়। সমস্ত অতিথিদের ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। সঙ্গে থাকুন, চোখ রাখুন জি24 ঘন্টা। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, এরপর শুভদীপ এবং শুক্লা আসছে পেজ 1 নিয়ে। সঙ্গে থাকুন।